বিজেপির মতুয়া ভোট ব্যাংকটাকে তৃণমূল কংগ্রেস এসআইআর এর মধ্য দিয়ে একদম ঘেঁটে দিতে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মানে জীবিত ভোটারদের মৃত দেখানো হচ্ছে কেন তা নিয়ে জীবিত ভোটারদের র‍্যাম্পে হাঁটিয়ে আবেগ তৈরি করছে। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিভাবে তার নিজের বুথ কর্মীকে বিজেপির বুথ কর্মীকে সহায়তা করেননি, জেল কাটতে হয়েছে বাংলা বলার জন্য, সে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, যে আবেগ তৈরি করতে পেরেছেন সুকান্ত মজুমদার, আমার মনে হয় না যে খুব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। প্রথমত ইন্টার হিয়ারিং প্রক্রিয়াটা হয়েছে রাজ্য প্রশাসনের উপর দাঁড়িয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের যে প্রশাসন তারাই এই মানে পুরো মানে এসআইআর প্রক্রিয়াটা করেছে এবং এই এসআইআর প্রক্রিয়াটা একতরফা ভাবে তৃণমূল যেভাবে চেয়েছে, যে টার্মস কন্ডিশনে চেয়েছে সেভাবেই বর্তমানে রাজ্যে এসআইআর একেবারে চর্চার মুখে আমরা দেখতে পাচ্ছি। শাসক দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিচ্ছেন, পাল্টা সেই চিঠির উত্তর দিচ্ছেন শুভেন্দু অধিকারীও জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে। এসআইআর কতটা সফল এই রাজ্যে, এই বিষয়ে প্রশ্ন থাকছে। দেখো, তোমার দর্শকদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই মুহূর্তে এসআইআর এর রাজনীতিতে যদি আমরা একটা মানে করি, মানে টেবিল তৈরি করি, তাহলে বিজেপির ঘরে কি আছে, তৃণমূলের ঘরে কি আছে, একদম স্পষ্টভাবে দর্শকদের বলতে চাই। বিজেপির ঘরে এই মুহূর্তে যে ৫৮ লক্ষ নাম বাদ গেছে, এই ৫৮ লক্ষ নাম বাদ যাওয়াটাকে বিজেপি সিগনিফিকেন্ট বলছেন, যে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ তারা বলছেন যে দেখো, কয়েকটা নির্বাচনে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান ৫০ লক্ষর মতন। ফলে ওই ৫৮ লক্ষ বাদ গেলে বিজেপি মনে করছেন যে আমরা অনেকটাই এগিয়ে যাব। বিজেপি এই যুক্তিকে তারা আরেকটা দিক থেকে দেখতে চাইছেন, যে সেটা হলো ৬৫টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে ২৫,০০০-এর বেশি নাম বাদ গেছে। অর্থাৎ ৬৫টা বিধানসভা কেন্দ্রে নাম মৃত ভোটার, বলা যায় যে স্থানান্তরিত ভোটার, ডবল বা ট্রিপল নামে রয়েছে এমন ভোটার, অবৈধ ভোটার, এদেরকে মিলে মোট মানে ৬৫টা বিধানসভা কেন্দ্র আমরা পাচ্ছি যেখানে ২৫,০০০-এর থেকে ৫০,০০০ মানুষের নাম বাদ গেছে। বিজেপির বক্তব্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল জয়ী হয়েছিল এবং জয়ের ব্যবধান ছিল বাদ যাওয়া নামের থেকে কম। অর্থাৎ জয়ের ব্যবধান ছিল ২,০০০, কিন্তু বাদ গেছে এবার ১০,০০০। ফলে এইরকম বিধানসভা কেন্দ্রগুলোতে তারা খুব ভালো রেজাল্ট করবেন, বিশেষ করে শহর এবং শহরতলি এলাকায়। যেমন কয়েকটা উদাহরণ দর্শক বন্ধুদের বলি, যেমন মানে জোড়াসাঁকো কেন্দ্রে যত নাম বাদ গেছে তার তার থেকে অনেক কম ব্যবধানে বিজেপি হেরেছে তৃণমূলের কাছে। যেমন রাসবিহারী কেন্দ্রে যত নাম বাদ গেছে তার থেকে কম ব্যবধানে হেরেছে বিজেপি। যেমন শ্যামপুকুর কেন্দ্রে যত নাম বাদ গেছে তাতে কম ভোটে হেরেছে বিজেপি। এরকম দেখা যাচ্ছে যে বেশ কিছু কেন্দ্রে বিজেপি প্রত্যাশা করছে যে এই বদরক্ত, অর্থাৎ ভুয়ো ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে নির্বাচনে ওই কেন্দ্রগুলোতে তারা জয়ী হবে। এটা বিজেপির দাবি। বিজেপির তৃতীয় দাবি যেটা, সেটা হলো যে এসআইআর এর যে শুনানি পর্ব চলছে, এই শুনানি পর্বে যেহেতু মাইক্রো অবজারভার আছে, ন্যাশনাল ইলেকশন কমিশন প্রতিনিয়ত এখন পর্যবেক্ষণ করছেন, ফলে আরো বেশি ভুয়ো ভোটার, অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে তারা মনে করছেন যে তৃণমূল আর বিজেপির মধ্যে যে ভোটের ব্যবধানটা আছে সেটা কিন্তু এই এসআইআর এর মাধ্যমে অবৈধ ভোটারদের নাম, মৃত ভোটারদের নাম বাদ যাওয়ার মধ্য দিয়ে কমে যাবে এবং বিজেপি তখন সহজেই জয়ী হতে পারবে। এটা বিজেপির জায়গা থেকে স্কোর কার্ড এখন পর্যন্ত। তৃণমূলের জায়গা থেকে কি স্কোর কার্ড? তৃণমূলের বক্তব্য হচ্ছে যে ভাই, আমাদের যে ১৪০টা বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু মুসলমান আছে, যারা সবচেয়ে কম ২০% আর সবচেয়ে বেশি ৯৬% পর্যন্ত মুসলিম আছে, এই বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে যদি ৭৪টা বিধানসভা কেন্দ্রের দিকে তাকাই, ৭৪টা বিধানসভা কেন্দ্র যেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে কম ৪০%, সবচেয়ে বেশি ৯৬%, সেখানে কিন্তু
এবারে যে ৫% বেশি নাম বাদ যায়নি, ৫% বেশি নাম বাদ যায়নি, যেখানে রাজ্যের গড় কনস্টিটুয়েন্সি পিছু নাম বাদ গেছে ৭.৬, অর্থাৎ প্রতি বিধানসভা পিছু ৭.৬% ভোটারের নাম বাদ গেছে। সেখানে মুসলিম অধ্যুষিত বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে কিন্তু ৫% নিচে নাম বাদ গেছে। অর্থাৎ যে মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তাদের কিন্তু মানে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রের মুসলিম ভোটারদের নাম তেমন ভাবে বাদ যায়নি, ফলে ভয়ের কোনো কারণ নেই। মুসলমান যারা আমাদেরকে ভোট দেয় তাদের মানে এসআইআর এর প্রথম পর্বের পরেও তাদের নাম রয়ে গেছে এবং তাদের বরঞ্চ নাম কম বাদ গেছে। এটা একটা দিক। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিক সেটা হলো এতদিন পর্যন্ত মতুয়ারা একতরফা বিজেপিকে ভোট দিয়ে আসছিল, মতুয়ারা। এবার এই মতুয়াদের এসআইআর এর খসড়া প্রতিবেদনে দেখা যাচ্ছে ১,০০,০০০ মতুয়াদের নাম নেই, মানে নাম শুনানিতে এসেছে ১,০০,০০০ বেশি, এবং এদেরকে তো এখন নাগরিকত্ব প্রমাণ করতে হবে। অথচ বিজেপি সরকার এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যে দ্রুততার সাথে তাদের নাগরিকত্ব দেওয়া যায়। ফলে নাগরিকত্বের প্রমাণপত্র যদি না থাকে তাহলে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় এই মতুয়াদের নাম উঠবে না। মতুয়ারা এই নিয়ে যথেষ্ট অশান্তিতে আছেন, তাদের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়ে মিছিল করছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল গিয়ে মিছিল করবেন। ফলে সব মিলে বিজেপির মতুয়া ভোট ব্যাংকটাকে তৃণমূল কংগ্রেস এসআইআর এর মধ্য দিয়ে একদম ঘেঁটে দিতে পেরেছে। আরো পরিষ্কার করলে বললে যে বিজেপির যে ভোট সাপোর্টটা পাচ্ছিল, বিজেপি মতুয়াদের যে সাপোর্টটা পাচ্ছিল তার মধ্যে চিট ধরাতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। এটা হলো দ্বিতীয় তৃণমূল কংগ্রেসের সাফল্য। তৃণমূল কংগ্রেসের তৃতীয় সাফল্য হলো যে অল্প পরিমাণে হলেও আদিবাসী এবং রাজবংশী এই দুই কমিউনিটিকে কিন্তু এসআইআর পর্বে তাদেরকে যে ডাকা হচ্ছে, কেন আদিবাসীদের ডাকা হবে, কেন ভূমিপুত্র রাজবংশীদের ডাকা হবে, এই সেন্টিমেন্টটা কিন্তু তৈরি করতে পেরেছে। বিশেষ করে রাজবংশী দের নেতা অনন্ত মহারাজ, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদও বটে, তিনি প্রশ্ন তুলছেন যে এ তো দেখছি বাংলাদেশিদের না ডেকে আমাদের ভূমিপুত্র রাজবংশীদের ডাকছে। রাজবংশীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, তৃণমূল সেটাকে কাজে লাগাতে চাইছে। একইভাবে আদিবাসীদের মধ্যে যাদেরকে ডাকা হচ্ছে, আমরা আদিবাসী, আমরা এখানকার মূলবাসী, আমাদেরকে ডাকা হচ্ছে এসআইআর এ। এই যে মানে মানুষের মধ্যে আবেগ তৈরি হয়েছে, এটা নিয়ে যে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস পুরো মেশিনারিটাকে নামিয়ে দিয়েছে আদিবাসী ক্ষোভটাকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করতে। রাজ্য বিজেপি কি এগুলো বুঝতে পারছে? উত্তর না। রাজ্য বিজেপি বোঝারও চেষ্টা করছে না যে মতুয়ারা অসুবিধের মধ্যে পড়েছে, তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিক্ষোভ আছে, সেটা বাড়ি বাড়ি গিয়ে সান্ত্বনা দিতে হবে, এবং একই সাথে অমিত শাহ নরেন্দ্র মোদীকে প্রশাসনকে নামাতে হবে। নরেন্দ্র মোদী এলেন, মতুয়াদের নাগরিকত্ব দ্রুততার সাথে দেওয়ার ব্যাপারে একটি কথাও বললেন না। এরপরে নরেন্দ্র মোদীর পরে অমিত শাহ এলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার যে জটিল প্রক্রিয়া সেটাকে সরল করবার কোনো প্রতিশ্রুতি দিলেন না। ফলে মতুয়াদের মধ্যে যে তীব্র ক্ষোভ আছে সেই ক্ষোভটা কিন্তু কিছুতেই প্রশমিত হচ্ছে না। বিজেপির নেতারা কেবলমাত্র যাচ্ছেন, কিছু ধর্মীয় কথা বলছেন, বেরিয়ে চলে আসছেন। আবার একইভাবে আদিবাসী এবং রাজবংশীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে সেই ক্ষোভ দমন করবার জন্য যে ধরনের আবেগতাড়িত বক্তব্য রাখা দরকার, যেভাবে পাশে থাকা দরকার, সেটা কিন্তু বিজেপির নেতারা একেবারেই করছেন না, একেবারেই আবার করছেন না। এটা গেল তৃণমূলের জন্য ইতিবাচক দিক। তৃণমূলের সবচেয়ে ইতিবাচক দিক হলো যে এসআইআরটা আসার পরে এসআইআর এর অব্যবস্থাগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত মানে বলা যায় যে যুদ্ধ ঘোষণা করেছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মিছিল করছেন এসআইআর এর অব্যবস্থার বিরুদ্ধে, মানুষের দুর্ভোগের বিরুদ্ধে, এবং ইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মানে জীবিত ভোটারদের মৃত
দেখানো হচ্ছে কেন, মানে মৃত বলা হচ্ছে কেন, তা নিয়ে জীবিত ভোটারদের র্যাম্পে হাঁটিয়ে আবেগ তৈরি করছেন। তিনি মুসলিম এলাকাতে গিয়ে, যেমন ইটাহারে গিয়ে তিনি আমাদের বাংলাদেশি বলা হচ্ছে, বাইরের রাজ্যে বাংলা বলার জন্য অত্যাচারিত হচ্ছেন আপনারা। এই আবেগ মারাত্মক আবেগ। এই আবেগের মূল্য বিজেপি কিন্তু নির্বাচনের ফলাফলে চোকাতে হতে পারে। আবার একই সাথে এই এসআইআর পর্বেই আমরা দেখতে পাচ্ছি যে আহ, আহ, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিভাবে তার নিজের বুথ কর্মীকে, বিজেপির বুথ কর্মীকে সহায়তা করেননি, জেল কাটতে হয়েছে বাংলা বলার জন্য, সে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, যে আবেগ তৈরি করতে পেরেছেন, তার উত্তর কিন্তু মানে বলবার চেষ্টা করেছেন, যেটা সুকান্ত মজুমদার আমার মনে হয় না যে খুব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, কারণ এটা তো ফ্যাক্ট। কিছু বাঙালিকে বাইরের রাজ্যে অত্যাচারিত হতে হয়েছে। অনেকটা তৃণমূল কংগ্রেস তার রাজনীতির জন্য সামনে এনেছেন, অনেকটা তৃণমূল কংগ্রেস ফেব্রিকেটেড করেছে, কিন্তু এটাও তো ফ্যাক্ট যে দিল্লি সমেত একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী বলার জন্য মানুষ অত্যাচারিত হয়েছে। এটাও তো ফ্যাক্ট যে কিছু মানুষকে জোর করে পুশব্যাক করা হয়েছে, কোর্টের আদেশে যাদেরকে ফিরিয়ে আনতে হয়েছে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে, বিজেপির বিপক্ষে যাবে, পরিষ্কার করে আপনাদের বলতে চাই। এবং এসআইআর এর প্রতিনিয়ত যে মানে শুনানি পর্বে যে দুর্ব্যবস্থা, বিশেষ করে মানে 91 বছর বয়স্ক বৃদ্ধকে এসআইআর এর মানে হিয়ারিং এ ডাকা হচ্ছে, ছবি আনন্দবাজারের বড় করে ছাপানো হচ্ছে, প্রতিদিন ছাপানো হচ্ছে ভোটারদের দুরবস্থা, প্রতিদিন ছাপানো হচ্ছে যে কিভাবে শুনানির মধ্যে মানে একেবারে অ্যাম্বুলেন্স করে লোককে আনতে হচ্ছে শুনানি পর্বে, ক্রিটিক্যাল রুগীকে মানে শুনানির কেন্দ্রে আনতে বাধ্য হচ্ছে। এই ছবিগুলো আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্রিকায় প্রকাশ করছে, সংবাদ মাধ্যম প্রকাশ করছে, যে ছবিগুলোকে তৃণমূল কংগ্রেস মানে সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছে, মানুষকে প্রশ্ন তুলছে, এই এসআইআর আপনারা চেয়েছিলেন, আপনাদের কষ্ট। এবং সত্যি বলতে কি, যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, সময় ব্যয় করে, কষ্ট করে, টাকার নিজের গাটের খরচা করে যাদের হিয়ারিং এ যেতে হচ্ছে, তাদের অনুভূতি কিন্তু নেগেটিভ হবে। অর্থাৎ তারা কিন্তু হিয়ারিং অন্যের জন্য হোক, কিন্তু হিয়ারিং আমার জন্য না, আমি মেনে নিতে পারছি না। মানুষের বক্তব্যটা এটা অনেকটা ওই সিঙ্গুরের একটা সমীক্ষার মতন। প্রত্যেক কৃষক বলছে শিল্প চাই, কিন্তু আমার জমিতে শিল্প নয়, অন্যের জমিতে হোক, আমার জমি যেন রক্ষা থাকে। ঠিক এখানেও তাই, মানে ভোটার তালিকা সংশোধন করতে গেলে হিয়ারিং হোক, অবশ্যই দেখা উচিত কাগজপত্র, আমাকে ডাকলে হবে না। যেই মুহূর্তে তুমি আমাকে ডাকলে আমার মধ্যে ক্ষোভ তৈরি হলো, সরকারি ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হলো, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হলো। ফলে প্রথমত এন্টার হিয়ারিং প্রক্রিয়াটা হয়েছে রাজ্য প্রশাসনের উপর দাঁড়িয়ে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের যে প্রশাসন, তারাই এই মানে পুরো মানে এসআইআর প্রক্রিয়াটা করেছে। এবং এই এসআইআর প্রক্রিয়াটা একতরফা ভাবে তৃণমূল যেভাবে চেয়েছে, যে টার্মস কন্ডিশনে চেয়েছে, সেভাবেই হয়েছে। এইবার হিয়ারিং এর, সত্যি বলতে কি, হিয়ারিং এর নিয়ন্ত্রণটা পুরোপুরি ন্যাশনাল ইলেকশন কমিশনের হাতে রয়েছে। কেন? এখানে যারা ইআরও বা বিডিওরা যারা কাজ করছেন, অ্যাসিস্ট্যান্ট ইআরওরা কাজ করছেন, তারা কেবলমাত্র আপনি যা ডকুমেন্টেশন দিচ্ছেন সেগুলো আপলোড করা ছাড়া তাদের কোনো নীতি নির্ধারণ করার সুযোগ নেই। ফলে চূড়ান্ত ভোটার তালিকায় যারা হিয়ারিং এ থাকছেন, তাদের নাম বাদ গেলেও ইলেকশন কমিশন দায়ী হবেন। আবার তাদের নাম মানে যদি মৃত ভোটার বা অবৈধ ভোটার বা ভুয়ো ভোটারের নাম থেকে যায়, তার দায়টাও ইলেকশন কমিশনের হাতে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এই যে এক 1 কোটির মতন, এখন 1 কোটির মতন হিয়ারিং পর্ব চলবে, এখানে যেহেতু রাজ্য প্রশাসনের কোনো সে নেই, রাজ্য প্রশাসন কেবলমাত্র ইমপ্লিমেন্টার, সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি যাচ্ছেন, সেগুলোকে আপলোড করে দিচ্ছে, কিন্তু আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না, সেটা চূড়ান্ত সিদ্ধান্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেবে। এখানে রাজ্য প্রশাসনের কোনো ভূমিকা নেই। প্রথম পর্বে কিন্তু পুরোটাই রাজ্য সরকার তার মতন খেলে দিয়েছে। রাজ্য সরকার, যার জন্য আপনি দেখেছেন
যে 2,800-র উপরে আমরা বুথ পেয়েছি যেখানে একজন মৃত ভোটারও নাকি ছিল না। 7,800-র মতন বুথ পেয়েছিলাম যেখানে 0 থেকে 10 জন মাত্র মৃত ভোটার ছিল। আসলে দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান থেকে শুরু করে বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল মানে রাজ্য প্রশাসন তার মতন করে খেলে দিয়েছিল। তৃণমূলের বিএলএরা তাদের মতন খেলে দিয়েছিল। ফলে পরিষ্কার করে বলছি যে বহিরাগত রোহিঙ্গা বলো, মুসলিম মানে অবৈধ ভোটার বলো, যেটা বিজেপি দাবি করছিল যে 1 কোটি হবে, হয়নি। তার কারণ এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটা বক্তব্যে বলেছেন যে অন্য জায়গায় আপনারা দেখেছেন মানে ইলেকশন কমিশন অফিসে দরবার করে রাস্তায় দাঁড়িয়ে উনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন দিল্লিতে তাতে বলেছিলেন যে অনেক অনেক বেশি ভোটারের নাম বাদ গেছে অন্য রাজ্যে, কিন্তু পশ্চিমবাংলায় আমরা 58 লক্ষের মধ্যে রাখতে পেরেছি। তার কারণ আমাদের লাগাতার আন্দোলনের মধ্যে। অ্যাকচুয়ালি তা নয়, রাজ্য প্রশাসনটা তৃণমূলের হাতে। তৃণমূল যেভাবে চেয়েছিল প্রথম পর্বের এসআইআর এ তৃণমূল সেইভাবেই বিজেপিকে গোল দিয়েছে। কিন্তু দ্বিতীয় পর্ব কিন্তু ব্যাপারটা আলাদা। দ্বিতীয় পর্বে যে শুনানি হচ্ছে সেখানে কিন্তু আবারও বলছি যে মানে ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইআরও বা আরো পরিষ্কার করে রাজ্য প্রশাসনের কোনো ভূমিকা সেই অর্থে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভয়। যে এই যে রাজ্য প্রশাসনের বাইরে গিয়ে ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটার ফলে তৃণমূলের লাভ হবে না লোকসান হবে, এই অঙ্কটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন যে আমার প্রশাসন এখানে সেই নেই। যা আপলোড করা হচ্ছে দিল্লি সিদ্ধান্ত নেবে। ফলে এইটা একটা আশঙ্কার জায়গা একমাত্র তৃণমূল কংগ্রেসে আছে। কিন্তু এসআইআর কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তার প্রশাসনের ব্যর্থতার জায়গাগুলো সবটাই কিন্তু লুকিয়ে ফেলতে পেরেছে। ফলে যে কোনো মূল্যে এসআইআর কে বাঁচিয়ে রাখতে চাইছে মমতা। যে কোনো মূল্যে এসআইআর এর কে বিরোধিতা করতে চাইছেন, রাস্তায় থাকতে চাইছেন এবং যে কোনো কন্ট্রোভার্সি জেনারেট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। কেন? যতক্ষণ পর্যন্ত এসআইআর থাকবে ততক্ষণ পর্যন্ত 26,000 শিক্ষকের চাকরি নিয়ে আমরা কোনো আলোচনা করব না। যতক্ষণ পর্যন্ত এসআইআর থাকবে শুধু এসআইআর নিয়ে আলোচনা চলবে, দুর্নীতি নিয়ে আলোচনা চলবে না, কর্মসংস্থান নিয়ে আলোচনা চলবে না, শিল্প নিয়ে আলোচনা চলবে না, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা চলবে না, শিক্ষার অব্যবস্থা নিয়ে আলোচনা চলবে না, শিক্ষকদের চাকরি মানে ইয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদ পূরণ করা হচ্ছে না কেন এ নিয়ে প্রশ্ন করা হচ্ছে না এবং 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরের পরে কেন নিয়োগ করা হলো না, বিহাল রাস্তাঘাটের কথা বলা যাচ্ছে না। ফলে গভর্নেন্স নিয়ে কোনো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখীন হতে হচ্ছে না গত 3 মাস ধরে। কারণ এসআইআর নামক যে প্রক্রিয়া চলছে তার ফলে হিন্দু মুসলিম নানা আঙ্গিকে যে পরিচয় সত্তার রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স চলছে, প্রতিনিয়ত সেটাকে উস্কে দিচ্ছে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো শুভেন্দু অধিকারী। ফলে এই আইডেন্টিটি ভিত্তিক যে এসআইআর, পরিচয় সত্তা ভিত্তিক যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং তার রাজনীতি, তার ফলে মানুষের জীবন জীবিকা কর্মসংস্থান কিন্তু হারিয়ে যাচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় জয়।